যে নির্বাচনে জিতলেই সাধারণ মানুষের সঙ্গে জনগণের সঙ্গে যা খুশি তাই করা যায়। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, বাংলার সাধারণ মানুষ রাস্তায় নেমে বুঝিয়ে দিয়েছে যে এই রাজ্যটা কারুর বাবার না, এই রাজ্যটা সাধারণ মানুষের, সাধারণ নাগরিকের, সাধারণ জনগণের। উপস্থিত কমরেডরা, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছচ্ছে, প্রত্যেকে আমাদের তরফ থেকে বামপন্থী ছাত্র যুব মহিলা সংগঠনের পক্ষ থেকে ক্রান্তিকারী ইস্তকবাল, সংগ্রামী অভিনন্দন। আমার পূর্ববর্তী বক্তারা অলরেডি বলেছে, আজকে এই প্রচণ্ড প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দাঁড়িয়েও সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে সাধারণ মানুষ জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে থেকেছেন, রাস্তায় নেমেছেন, যেভাবে কলকান্দার মুক্তি চেয়ে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ এবং কমরেডরা থানা ঘেরাও করেছেন, এই দেওয়াল লিখন স্পষ্ট যে সরকার 2024 সালে 2021 সালে বহু ভোটে নির্বাচিত হয়েছিলেন এবং মনে করেছিলেন যে নির্বাচনে জিতলেই সাধারণ মানুষের সঙ্গে জনগণের সঙ্গে যা খুশি তাই করা যায়। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, বাংলার সাধারণ মানুষ রাস্তায় নেমে বুঝিয়ে দিয়েছে যে এই রাজ্যটা কারুর বাবার না, এই রাজ্যটা সাধারণ মানুষের, সাধারণ নাগরিকের, সাধারণ জনগণের। আপনারা দেখেছেন প্রথম দিন থেকেই রাজ্য সরকার একটা খুন ধর্ষণের ঘটনাকে কি করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, এবং আমরা তো স্পষ্টভাবে বলেছি প্রথম দিন থেকে যে এটা শুধু খুন ধর্ষণের ঘটনা নয়, এই খুন ধর্ষণের পিছনে আরো বড় চক্র, আরো অনেক বড় চক্রকে বাঁচানোর জন্য সরকার প্রথম দিন থেকে রাস্তায় নেমেছে। আমরা দেখলাম রাজ্য সরকার তৃণমূলের তাদের যে ন্যারেটিভ, তাদের যে ভাষ্য, সেই ভাষ্যের একটা পরিবর্তন হলো। একদম প্রথমে তারা কি বলছিলেন? একদম প্রথমে তারা বলছিলেন যারা যারা দোষ করেছেন প্রত্যেক অপরাধীকে আমরা শাস্তি দিয়েছি, ওই সঞ্জয় রায় নামে যিনি ধরা পড়েছেন তিনিই মূল অপরাধী, আমরা তাকে ধরে ফেলেছি, অতএব আর কারুর কোনো প্রশ্ন করার জায়গা নেই, আর কেউ কোনো প্রশ্ন করবেন না। আমরা দেখলাম যখন মাননীয় কোর্ট বললেন যে এবারে তদন্ত আর পশ্চিমবঙ্গের পুলিশ করবে না, তারা প্রথম দিন থেকে যেভাবে যেভাবে কাজ করেছে, গরমিল পাওয়া গেছে, সিবিআই করবে। আমরা দেখলাম সেদিন থেকে মমতা ব্যানার্জি বলা শুরু করলেন অতএব আপনারা বিচার চাই, বিচার চাই করবেন না। কলকাতার বুকে আর কেউ বিচার চাইয়ের আন্দোলন করবেন না, রাস্তায় নামবেন না, মিছিল করবেন না। কাউকে যদি বিচার চাইতে হয় সিজিও কমপ্লেক্সে চলে যান, সিবিআই এর কাছ থেকে বিচার চান। সাধারণ মানুষ তখনও স্পষ্টভাবে বলেছিল যারা অবিচার করলো, যারা অন্যায় করলো, তাদের বিরুদ্ধে যদি আমরা প্রশ্ন না করি তাহলে বিচার, তাহলে ন্যায় আমরা পাবো কোথা থেকে? আমরা বলেছিলাম এই যে সন্দীপ ঘোষ, জুনিয়র ডাক্তাররা বলেছেন, সিনিয়র ডাক্তাররা বলেছেন, যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা বলেছেন যে এই সন্দীপ ঘোষ ওই দিনের পুরো ঘটনায় প্রথম থেকে ইনভলভ ছিলেন, সকালবেলা চলে এসেছিলেন, গ্রুপদার মিটিং করেছে। যে ধরনের স্টেটমেন্ট উনি দিয়েছেন যে রাত্রিবেলা, অত রাত্রিবেলা মেয়েটির একা একা সেমিনার রুমে যাওয়ার দরকার কি ছিল, প্রত্যেকে আমরা ওই সন্দীপ ঘোষের পদত্যাগ চাইছিলাম। কি দেখলাম আমরা? স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি সন্দীপ ঘোষের বিরুদ্ধে একটা কথা বলেছেন, একটা কোনো পদক্ষেপ নিয়েছেন? নেননি। যতদিন না পর্যন্ত সিবিআই এই দুর্নীতির জন্য সন্দীপ ঘোষের বিরুদ্ধে পদক্ষেপ নিলেন, ততদিন পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিশ্চুপ ছিলেন, কোনো কথা বলেন। সন্দীপ ঘোষ ধরা পড়ার পর আমরা দেখলাম তৃণমূলের লোকজন বলতে শুরু করলো না সন্দীপ ঘোষের সমস্যা আছে, হতে পারে সন্দীপ ঘোষ দোষ করেছেন, তার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। পুলিশ ভয়ঙ্কর ভালো কাজ করেছে নাকি? আমার রাজ্যের এমপি, অনেক সাধারণ মানুষ যার দিকে তাকিয়ে থাকতেন, মহুয়া মৈত্র, খুব ভালো বলেন উনি, সুবক্তা। ফ্যাসিবাদের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে তার লড়াই আন্দোলনকে বহু মানুষ খুব ভালো চোখে দেখতেন। মনে হতো যে না, এই মহিলা বাঙালি মহিলা, তিনি এমপি হয়ে, সাংসদ হয়ে বাংলার মানুষের কথা তুলে ধরছেন। সেই মহুয়া মৈত্র কি বললেন? মহুয়া মৈত্র ভিডিও করে বললেন যে পুলিশের ভূমিকা নাকি ভূয়সী, প্রশংসনীয়, পুলিশ নাকি কোথাও কিছু করেনি। যে পুলিশকে আমরা চোখের সামনে দেখলাম একটা মৃত্যুর ঘটনাকে, খুনের ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করলো, সেই পুলিশ কিচ্ছু করেনি। যে পুলিশকে আমরা দেখলাম বাড়ির লোকের না আসা পর্যন্ত পোস্টমর্টেম করে তার শরীরটাকে, তার দেহটাকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করলো, সেই পুলিশ কিচ্ছু করেনি। যে পুলিশ মন্ত্রী জানেন না, যে পুলিশ মন্ত্রী মেয়ের বাড়িতে গিয়ে বলে এলেন যদি দরকার হয় আমি সিবিআই কে তদন্ত দেব, অথচ পুলিশ মন্ত্রী জানতেন না সিবিআই যদি তদন্ত করে তাহলে সেকেন্ড টাইম পোস্টমর্টেম হবে, সেকেন্ড টাইম পোস্টমর্টেম হওয়ার জন্য বডিটাকে প্রিজার্ভ করা জরুরি, জানতেন না। মহুয়া মৈত্ররা পুলিশ মন্ত্রীকে, পুলিশ দপ্তরকে ক্লিন চিট দেওয়া শুরু করলেন, বললেন না না পুলিশের কোথাও কোনো গন্ডগোল নেই। আর আজকে যখন সিবিআই ওই টালা থানার ওসি, যিনি কিছুদিন আগে পর্যন্ত বুকে ব্যথা, মাথায় ব্যথা, পায়ে ব্যথা বলে বিভিন্ন হাসপাতালে ঘুরছিলেন, কোথাও কোনো অ্যাডমিশন হচ্ছিল না,
তারপরে ফাইনালি একটি বেসরকারি জায়গায় হাতে পায়ে ধরে অ্যাডমিশন করেছিলেন। আজকে যখন টালা থানার ওসি গ্রেপ্তার হয়েছে তখন তৃণমূল বলছে যে তাহলে ওনার কোনো সমস্যা হতে পারে, তৃণমূলের কোনো সমস্যা নেই। আমরা বলছি পশ্চিমবঙ্গের মানুষকে বোকা ভাববেন না। যে মানুষ এই সমস্ত ধরনের অপপ্রচারের মধ্যেও বিজেপিকে আটকাতে পেরেছিল 2021 সালে 2024 সালে, তাদের বুদ্ধিমত্তা নিয়ে প্রশ্ন করবেন না। তারা পরিষ্কার বুঝতে পারছেন সন্দীপ ঘোষ হোক অথবা ওই ওসি টালা থানার ওসি, তারা প্রত্যেকের তৃণমূলের ছত্র ছায়ে পালিত দুষ্কৃতী, প্রত্যেকের মাথার উপর মমতা ব্যানার্জির ছাতা আছে। কালকে ছবিটা দেখেছি না আমরা, জুনিয়র ডাক্তাররা দাঁড়িয়ে রয়েছেন রাস্তার সামনে মমতা ব্যানার্জির বাড়ির সামনে হাত জোড় করে, আর তার উল্টো দিকে মাথায় ছাতা দিয়ে মমতা ব্যানার্জি দাঁড়িয়ে আছে। কি বলছেন মমতা ব্যানার্জি? তোমরা মিটিং করবে না, করবে না, একটু চা খেয়ে যাও। ডাক্তারবাবুরা ওখান থেকে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছেন এবং তারা ওই স্বাস্থ্য ভবনের সামনে এসে স্লোগান দিয়েছেন যে চা খেয়ে আর লাভ নেই, আপনার চা আপনি খান, আমার বোনের বিচার দিন। তারা পরিষ্কার বলেছে যে আপনার চা আপনি খান, আপনার চা খেতে আমরা ওখানে যাইনি। যারা ওখানে ডাক্তারবাবুরা আন্দোলন করছেন তারা কেউ পেশাদার বিপ্লবী নন, তারা কেউ রাজনৈতিক কর্মী নন, তারা ডাক্তার, ডাক্তারি পড়েছেন, মেধাবী ছাত্র পশ্চিমবঙ্গের। কতটা ডেসপারেট হলে, কতটা দেওয়ালে পিঠ থেকে গেলে এই রকম লড়াই আন্দোলনের সম্মুখীন তারা হন। আমরা এই মঞ্চ থেকে জুনিয়র ডাক্তারদের, তাদের শিরদাঁড়াকে আমরা সেলিউট জানাই, সম্মান জানাই, কুর্নিশ জানাই। তারা আমাদের প্রত্যেকের মনের মধ্যে, আমাদের প্রত্যেকের ভিতরের যে ক্ষুদিরাম বিনয় বাদল দীনেশ, তাদেরকে জাগিয়ে তুলেছেন। আমাদের প্রীতিলতা, আমাদের ইলা মিত্র, আমাদের মাতঙ্গিনীদের জাগিয়ে তুলেছেন। তারা বুঝিয়ে দিয়েছেন বাংলার মেধা, বাঙালির মেধা, তারা আর কারুর কাছে মাথা নিচু করবে না। আজকে ওরা কলতান্দাকে গ্রেফতার করেছে। যিনি কলতান্দাকে গ্রেফতার করার মূল উদ্যোগী আর কি, কুণাল বাবু, চোর কুণাল বলেন অনেকে, ভুল বলেন না, যাই হোক, তিনি একটা ওই অডিও প্রকাশ করেছেন, যে অডিওটা কানে শুনলেই আপনি বুঝতে পারবেন যে তার সত্যতা কতটা ঠিক কতটা ভুল। ওনারা বলছেন যে যে দুজন কথোপকথন করছেন তারাই নাকি একজন রেকর্ড করে সেই অডিওটি কুণাল বাবুর কাছে পাঠিয়েছে। আচ্ছা, যে সাধারণ মানুষ আমার কথা শুনতে পাচ্ছেন, আপনারা ভাবুন তো, আপনি এটা ভয়ঙ্কর ষড়যন্ত্র করছেন, আপনি ভাবছেন আপনি একটা ভয়ঙ্কর কোনো কাণ্ড ঘটাবেন, আপনি আপনার ফোনের কল রেকর্ড করবেন, নিজে রেকর্ড করবেন, করেন নাকি কেউ? কোনো গোপন কথা, ব্যক্তিগত কথা অন্য কারোর সময় বলার সময় আপনি রেকর্ড করেন। রেকর্ড করার পর সেই অডিও ক্লিপ আপনি অন্য কাউকে দেবেন? দেবেন না তো, কারণ আপনিও জানেন ওই অডিও ক্লিপ যদি কোথাও বাইরে যায় আপনার সাজা হতে পারে, শাস্তি হতে পারে। আচ্ছা, আমি ধরে নিলাম যিনি এই কাজটি করেছেন তার বোধ বুদ্ধি নেই, তার মাথায় বুদ্ধি ভীষণ কম, তিনি হয়তো আগে তৃণমূল করতেন, চটি চেটেছেন, বুদ্ধি কমে গেছেন, হতে পারে। ধরা যাক এই অডিও ক্লিপটি তিনি বানালেন, তিনি বানিয়ে তৃণমূলের কাছে কেন যাবেন? পুলিশের কাছে যাবেন, সারেন্ডার করবেন। যদি এতই তিনি নিজেকে বাঁচাতে চান, তাহলে একটা লোক যিনি ষড়যন্ত্র করলেন, নিজেই ষড়যন্ত্রের অডিও রেকর্ড করলেন, সেই রেকর্ডটি করে আবার তৃণমূলের কাছেই পৌঁছে দিলেন, তাকে বোকা বানাতে চাইছেন। আমরা তো স্পষ্ট বলছি, কোনো থার্ড পার্টি ফোন ট্যাপিং এর মাধ্যমে, পেগাসাসের মাধ্যমে এই সমস্ত কিছু রেকর্ড করা হয়েছে। আমরা পরিষ্কার বলছি, হয়তো এই পুরো ভিডিওটা এআই দিয়ে বানানো কোনো ভিডিও। মানুষের রাইট টু প্রাইভেসি, আমি আপনার সঙ্গে কি কথা বলবো, আমি আমার বন্ধুর সঙ্গে কি কথা বলবো, সেই সমস্ত কিছুতে আড়ি পাতার অধিকার রাষ্ট্রকে, তৃণমূলকে কারা দিল? উনি বলছেন বিভিন্ন জায়গায়, কুণাল ঘোষ তার রুচিসম্মত কথা অনুযায়ী বলেছেন যে অমুক বাবুরও তো ভিডিও বেরিয়েছিল, অমুক বাবুর ভিডিও নিয়ে বামপন্থীরা কথা বলছে না কেন? আমরা বলছি ভালো হয়েছে, কুণাল বাবু নির্বাচিত হয়ে এমপি টেমপি হননি। তাহলে ওই বিজেপির সাংসদদের যেরকম দেখা গেছিল পার্লামেন্টের মধ্যে কিসব ভিডিও টিডিও তিনি দেখছিলেন, যা উনি অমুকের ভিডিওর পিছনে পড়েছেন, কুণাল বাবু যদি নির্বাচিত হতেন উনিও হয়তো পার্লামেন্টের মধ্যে ভিডিও দেখতে গিয়ে ধরা পড়তেন। আমরা বলছি একটা খুব সেন্সিটিভ ইস্যু। একটি মেয়ে কর্মরত অবস্থায় খুন হয়েছেন, ধর্ষিত হয়েছে। তার খুন ধর্ষণের তদন্ত করতে গিয়ে অনেকগুলো চক্রান্তের কথা, অনেকগুলো চক্রের কথা, অনেকগুলো দুর্নীতির কথা সামনে এসেছে। আপামর সাধারণ মানুষ, হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ, যারা তৃণমূলকে সমর্থন করেন এমন মানুষ পর্যন্ত রাস্তায় নেমেছেন, প্রশ্ন করছেন। নাগরিক হিসাবে তার প্রশ্নগুলোকে সরকারের কাছে রেখেছে। আর মমতা ব্যানার্জিরা চেষ্টা করছেন আমাদের এই আন্দোলনকে ভাঙতে। ওই ব্রিটিশরা যেরকম শিখিয়ে গেছিল ডিভাইড অ্যান্ড রুল, তারা আমাদের মধ্যে ভাঙনের চেষ্টা করছে। কিন্তু আমরা যারা এসএফআই, ডিওএফআই, আইডিও করি, আমরা যারা বামপন্থী রাজনীতি করি, আমরা যারা বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠন, যুব সংগঠন, মহিলা সংগঠন করি, 2011 সালের পর থেকে আমরা যখন লড়াই করতে নেমেছি, আমরা তো জানি জেলকে আমরা ভয় পাই না। কলতান দাশগুপ্তকে জেলে ঢুকিয়ে যারা মনে করছেন কলতান দাশগুপ্তর কমরেডরা ভয় পেয়ে যাবেন, তাদেরকে এটা পরিষ্কার বলে দেওয়া
এই আপনাদের মঞ্চে এসেছিল রূপসা মণ্ডল নামে ছোট্ট একটা মেয়ে, কলেজের সেকেন্ড ইয়ারে পড়ে। ওকে দেখে আপনারা বুঝতে পারেন যে ওই মেয়েটির মধ্যে ষড়যন্ত্র করার কোনো অভিসন্ধি থাকার কথা নয়। ওকেও জেলে পুরেছিল এই তৃণমূল সরকার মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলার জন্য। আজকে রূপসা ওই জেল ভেঙে আমাদের সামনে এসছে। আমরা বলছি আর কয়েকদিনের অপেক্ষা। আমরা স্লোগান দিতাম যে জেল কে তালে টুট গয়ে হামারে কমরেড ছুট গয়ে। আমরা অপেক্ষা করছি কমরেড কলতান দাশগুপ্তকে নিয়েও আমরা এই শ্যামবাজারের বুকে মিছিল করব, আর আমরা স্লোগান দেব জেল কে তালে কাচ্চে থে হামারে কমরেড সচ্চে থে। কমরেড কলতান দাশগুপ্তর মুক্তির জন্য, তিলোত্তমার বিচারের জন্য, জুনিয়র ডাক্তারদের জেদ সাহস মেরুদণ্ডের জন্য আমরা রাস্তায় থাকবো, লড়াইয়ে থাকবো, এই আশা ভরসা রেখে আমার বক্তব্য শেষ করব। শুক্রিয়া, ইনকলাব জিন্দাবাদ।